প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি ঔপন্যাসিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। এই ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করার আগে আমরা দেখে নিই যে আগের পর্ব, পঞ্চম পর্বতে আমরা কি দেখেছিলাম। সেখানে দেখেছিলাম যে রবীন্দ্র সরোবরে এক সাঁতারের প্রতিযোগিতা হচ্ছে এবং সেই প্রতিযোগিতাতে কোনি অংশগ্রহণ করেছে, কিন্তু কোনি শেষ পর্যন্ত সেই প্রতিযোগিতায় হিয়া মিত্রর কাছে হেরে গেছে এবং সব শেষে সে প্রতিযোগিতা শেষ করেছে। আর হিয়া মিত্র মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। তো যার জন্য কোনি অত্যন্ত ব্যথিত হয়েছে, কারণ সে তার দাদা কমল পালের কাছে কথা দিয়েছিল যে সে মেয়েদের মধ্যে প্রথম হবে। আর এখানে দেখা যায় যে সাঁতারের প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের সঙ্গে কমল পালের সাক্ষাৎ হয়েছে এবং সেখানে কমল পালের কথা থেকে আমরা জানতে পারি যে সেও একজন সাঁতারু ছিল এবং তারও একজন চ্যাম্পিয়ন সাঁতারু হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে পরিস্থিতির চাপে তাকে শেষ পর্যন্ত সাঁতার ছেড়ে দিতে হয়, স্কুলে তার নাম কেটে দেয় এবং শেষ পর্যন্ত তাকে রোজগারের কাজে বেরোতে হয়। এখন আমরা দেখতে পাই যে ক্ষিতিশ সিংহ তখন কমল পালকে জানায় যে সে সাঁতার শেখাবে কোনিকে, আর কোনির সমস্ত রকমের দায়িত্ব সে নিতে চায়, অর্থাৎ খাওয়া পড়ার দায়িত্ব, ট্রেনিং এর দায়িত্ব, সমস্ত রকম দায়িত্ব নিতে চায় সে। এখন সেই দায়িত্ব নেবার জন্য তার কিন্তু অর্থের প্রয়োজন এবং সেই অর্থের জন্য তাকে বিষ্ণুধরের সঙ্গে দেখা করার দরকার, কারণ বিষ্ণুধর আগেই তাকে একটা প্রপোজাল দিয়েছিল যে সে যদি তার বক্তৃতাগুলো লিখে দেয় ক্ষিতিশ সিংহ তাহলে সে তাকে পারিশ্রমিক দেবে এবং সেই জন্য তার ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরের সঙ্গে দেখা করতে চাইল। এই পর্যন্ত ছিল পঞ্চম পর্ব। এরপরে চলে আসি ষষ্ঠ পর্বতে। আর আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি দেখছি যে অনেকে আমার চ্যানেল দেখছে কিন্তু তারা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি এখনো, তাই আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে কাজের উৎসাহ আমার অনেক বাড়বে। তাহলে চলো দেখে নিই ষষ্ঠ পর্বতে কি রয়েছে। ওরা তখন খেতে বসেছে, হঠাৎ দরজায় ক্ষিতিশকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তোমাকে দরকার, একটু বাইরে এসো। কোনিকে লক্ষ্য করে কথাগুলো বলে সে দরজা থেকে সরে গেল। ওইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান এবং সম্ভবত তার মধ্যে কিছু ভাত আছে আর তেঁতুল। 5টি প্রাণী কলাই আর অ্যালুমিনিয়ামের থালা নিয়ে বসে। ঘরে একটি তক্তপোষ, তোশক নেই, শুধু চিটচিটে ছোট কয়েকটা বালিশ, দেয়ালে টাঙানো দড়িতে কিছু ময়লা জামা প্যান্ট। খোলার চালের এই ঘরে একটি মাত্র জানলা, যার নিচেই থকথকে পাঁকে ভরা নর্দমা। তাহলে এই ষষ্ঠ পর্বের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ক্ষিতিশ সিংহ কোনির বাড়িতে এসে উপস্থিত হয়েছে এবং এমন সময় এসেছে যখন কোনিরা খেতে বসেছে এবং তারপরে ক্ষিতিশ সিংহ কোনিকে ডেকে বলছে যে তোমার সঙ্গে আমার একটু দরকার, তোমার বাড়ির বাইরে এসো। সেই ওইটুকু সময়ের মধ্যেই ক্ষিতিশ সিংহ দেখে নিয়েছে যে তারা কি খাবার খাচ্ছে। সে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাতের ফ্যান, তার মধ্যে অল্প কিছু ভাত আর তেঁতুল রয়েছে, এই হলো তাদের খাদ্য। 5 জন সেখানে খেতে বসেছে এবং কলাইয়ের থালা আর অ্যালুমিনিয়ামের থালায় তারা খেতে বসেছে। আগেকার দিনে যখন স্টিলের থালা ছিল না তখন কলাইয়ের থালা ব্যবহার করা হতো। কলাইয়ের থালা হচ্ছে যে একটা সাদা রঙের থালা, তার পাশে কালো বর্ডার দেওয়া থাকে। আমরাও ছোটবেলায় এই কলাইয়ের থালা দেখেছি। যাই হোক, তা সেই তাদের ঘরের একটা বর্ণনা এখানে দেওয়া হচ্ছে এবং সেই ঘরের মধ্যে দেখা যাচ্ছে একটাই মাত্র তক্তাপোষ অর্থাৎ বিছানা রয়েছে, সেখানে কোনো তোশক নেই আর কটা নোংরা
বালিশ রয়েছে, একটাই মাত্র জানলা রয়েছে, যার নিচে নর্দমা, সেখানে একদম পাঁকে ভরা, আর দড়িতে কিছু মানে নোংরা জামা কাপড়, কিছু ময়লা জামা কাপড় ঝুলছে। এই হলো তাদের ঘরের বর্ণনা। কোনি কৌতূহলী চোখে বেরিয়ে এলো, এই ফর্মটায় সই করে দাও, আর আজ বিকেলে আমার সঙ্গে জুপিটার ক্লাবে যাবে। ফর্মটা হাতে নিয়ে কোনি যেন কেমন এক ফাঁপড়ে পড়ল। কলম আছে আপনার কাছে? ক্ষিতীশের কাছে নেই। পেন্সিলে লিখলে হবে না, কালিতে সই করতে হবে। কোনি ছুটে গিয়ে কোথা থেকে কলম জোগাড় করে আনলো। ক্ষিতীশের দেখিয়ে দেওয়া জায়গায় কলম বাগিয়ে এসে জানতে চাইল ইংরাজিতে না বাংলায়, যা খুশি। ধরে ধরে বিড়বিড়িয়ে বানান করে কোনি ইংরেজিতে সই করলো। সেটা দেখে ক্ষিতীশ বলল, কোন ক্লাসে পড়ো? 5-এ। স্কুলে যাও? নাম কেটে দিয়েছে। আজ ঠিক 4টের সময় কমলদিঘির পশ্চিম পাড়ের বড় গেটের মুখে দাঁড়িয়ে থাকবে। তোয়ালে কস্টিউম সব নিয়ে আসবে। তোয়ালে নেই, আমি নিয়ে যাব, তুমি ঠিক সময় আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনি কিন্তু কিছু পড়াশোনা জানে। সে বলেছে যে আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি, যার জন্য ইংরেজিতে সে ধরে ধরে বানান করে নিজের নাম সই করেছে, এবং সে দেখাতে চায় ক্ষিতীশ সিংহকে যে সে একদম অশিক্ষিত নয়, যার জন্য সে ইংরেজিতে বানান করে করে অনেক কষ্ট করে নিজের নামটা লিখেছে। আর ক্ষিতীশ সিংহ তাকে বলেছে যে সে তোয়ালের ব্যবস্থা করবে, আর তাকে ওই পশ্চিম দিকে, কমলদিঘির পশ্চিম দিকে বড় গেটের সামনে এসে দাঁড়াতে। ঠিক সময় কোনি হাজির ছিল। বিকেল 4টের সময় যে সময় আসতে বলেছে সেই সময় কোনি এসে হাজির হলো। ক্ষিতীশ ওকে নিয়ে ক্লাবে ঢুকলো। অফিস ঘরে হরিচরণ আর প্রফুল্ল বসাক। ক্ষিতীশ ফর্মটা প্রফুল্লর হাতে দিল। সেটা পড়ে প্রফুল্ল বলল, সুইমার? হ্যাঁ, ট্রায়াল দিতে হবে। তার মানে? ক্ষিতীশ বিরক্ত হয়েই বলল, আমি বলছি তাতে হবে না। না, আমি বলছি তাতে হবে না। তা কি করে হয়? ক্লাবের একটা নিয়ম আছে তো। ট্রেনার যদি বলে তবেই সুইমার। যে সে যাকে তাকে এনে সুইমার বলবে, আর জলে নেমে যদি ডুবে যায় তখন আমরাই তো হাঙ্গামায় পড়ব। তাহলে সেখানে ওই ক্লাবে ভর্তি করার জন্য একটা ফর্মে সই করানোর প্রয়োজন, এবং ক্ষিতীশ সিংহ সকালবেলা এসে কোনির কাছ থেকে সেই ফর্মটায় সই করিয়ে নিয়ে গেল। তারপরে বিকেল 4টের সময় যথাসময় কোনি সেই কমলদিঘির পশ্চিম দিকের গেটের সামনে এসে হাজির হলো। তাকে নিয়ে ক্ষিতীশ সিংহ ওই জুপিটার ক্লাবে যখন ঢুকলো, তখন দেখলো সেখানে হরিচরণ আর প্রফুল্ল বসাক রয়েছে। ক্ষিতীশ সিংহ ফর্মটা প্রফুল্লর হাতে দিল, কিন্তু প্রফুল্ল তাকে বলল যে ট্রায়াল দিতে হবে, তা না হলে তারা ভর্তি নেবে না। তখন ক্ষিতীশ সিংহ বলছে যে আমি তো একজন ট্রেনার, আমি বলছি যে সে একজন সুইমার, তাহলেও কি হবে না? বলছে না, যে সে যাকে তাকে ভর্তি করবে সেটা তারপরে যদি ডুবে যায় তখন তো আমাদেরই দোষ হবে। তাহলে এখানে দেখো পুরোপুরি ভাবে তারা এত বেশি ক্ষিতীশ সিংহের প্রতি বিদ্বেষ মনোভাবাপন্ন এবং তার প্রতি এতই রুষ্ট, এতই বিদ্বেষ মনোভাবাপন্ন যে তাকে তো তাড়িয়ে দিয়েছে ক্লাব থেকে, কিন্তু তাড়িয়ে দিয়েও তারা কিন্তু ক্ষান্ত হয়নি। যখন ক্ষিতীশ সিংহ একটা মেয়েকে এনেছে ভর্তি করতে, তখনও নানা রকম ছলচাতুরি করে যাতে ক্ষিতীশ সিংহ সেই আবার জুপিটার ক্লাবে না ঢুকতে পারে, না আসতে পারে, সেই জন্য নানা রকম অজুহাত তারা খাড়া করেছে। সে বলছে যে সে ক্ষিতীশ সিংহকে তার প্রফুল্ল বসাক বলেছে যে সে, কিন্তু ক্ষিতীশ সিংহ তার জীবনের 35টা বছর এই জুপিটার ক্লাবে কাটিয়েছে। সেই রকম একজন মানুষকে সম্মান করা তো দূরের থাক, তাকে সে বলছে। মানে এখানে বোঝা যাচ্ছে যে ক্ষিতীশকে পুরোপুরি মানে অপমান করবার জন্যই এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। প্রফুল্লর কথাগুলো বলতে বলতে হরিচরণের দিকে তাকালো। জানালার বাইরে তাকিয়ে হরিচরণ তখন মুচকি হাসছে। যে সে? আমি তাহলে যে সে? ক্ষিতীশ বিড়বিড় করলো থমথমে স্বরে। কোনি অবাক হয়ে দেখছে দলে দলে ছেলেরা কস্টিউম পরে ক্লাব থেকে বেরোচ্ছে। 3-4টে ছেলেও আছে তার মধ্যে, 3-4টে মেয়েও আছে তার মধ্যে। বাইরে হইচই, জলের ধারে
নভিস ছেলেদের। তাহলে কোনি যখন মানে ওইখানে থেকে ক্লাব থেকে বাইরে দেখছে যে সকলে হইচই করছে, যারা নতুন নভিস তারা আরো বেশি, তারা অনেক হইচই করছে জলের ধারে, সকলের দল বেঁধে কস্টিউম পরে জলে নামছে এবং তার মধ্যে 3-4টে মেয়েও রয়েছে। বেশ, তাহলে ট্রায়াল নেওয়া হোক। তাহলে কৃতি সিংহ ওদের কথাতে রাজি হলো এবং বলল যে ঠিক আছে, তাহলে কোনিকে ট্রায়াল নেওয়া হোক। হরিচরণ মুখ ফেরালো এতক্ষণে। কোনিকে আপাদমস্তক দেখে বলল, মেয়েটি কে? আমার চেনা মেয়ে, গুড মেটেরিয়াল, স্ট্রোক শেখাতে হবে। তাহলে গুড মেটেরিয়াল কথাটা এই কারণে কৃতি সিংহ বলেছে যে মেয়ের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে যে ভবিষ্যতে একজন বড় সাঁতারু হবার, শুধুমাত্র তাকে একটু ট্রেনিং দিতে হবে। যদি তাকে ঠিক মতো গাইড করা যায় তাহলেই সে একজন বড় সাঁতারু হওয়ার মানে ভবিষ্যতে সে বড় সাঁতারু হতে পারবে, সেই সম্ভাবনা তার মধ্যে রয়েছে। সেইটাকেই বলছে গুড মেটেরিয়াল। গুড মেটেরিয়াল। হরিচরণ ঠোঁট বেঁকিয়ে শব্দগুলো দুমড়ে মুখ থেকে বার করলো। কোনিকে আর একবার দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল, এই ক্লাবের কাউকে স্ট্রোক শেখাতে হলে শেখাবে ক্লাবের ট্রেনাররাই। কাল সকালে আসুক, বন্দনা কি টুনু ও ট্রায়াল নেবে। তাহলে সুইমারের টেস্টের আগে একটা ট্রায়াল টেস্ট হয় ক্লাবে, তো সাঁতারের ক্লাবে, সেই সাঁতারের ট্রায়াল টেস্টটা দিতে হবে এবং সেটা বন্দনা বা টুনু নামক কেউ একজন তার টেস্ট নেবে, সেটাই বলেছে। আর যদি তাকে শেখাতেও হয় তাহলেও কিন্তু ক্লাবের ট্রেনাররাই তাকে স্ট্রোক শেখাবে, সেখানে কিন্তু কৃতি সিংহ এসে শেখাতে পারবে না, সেটাই বলছে হরিচরণ। ক্ষিতীশ কয়েক সেকেন্ড হরিচরণ ও প্রফুল্লর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা। মানে এখানে সে দেখো যা বলছে, যে সে সবকিছুতে রাজি হয়ে যাচ্ছে। প্রথমে বললো ট্রায়াল নিতে হবে, তাতে রাজি হয়ে গেল। তারপরে বলল যে কেউ এখানে শেখাতে হলে, যদি স্ট্রোক শেখাতেই হয় তাহলে এখানকার ট্রেনাররা শেখাবে, তাতেও সে রাজি হয়ে গেল। কারণ সে নিজের রাগকে এবং নিজেকে অনেক কষ্টে কৃতি সিংহ সংযত করে রেখেছে, কারণ জানে যে যদি সে তার রাগে ফেটে পড়ে তখন কিন্তু কোনিকে এরা ভর্তি নেবে না। হ্যাঁ, তাহলে তার অভিষ্ট সিদ্ধ হবে না এবং তার উদ্দেশ্য সফল হবে না, যার জন্য ও কিন্তু যা বলছে তাতেই কৃতি সিংহ রাজি হয়ে যাচ্ছে। বেরিয়ে এসে কোনি বলল, কি হলো, ভর্তি করালো না? পরীক্ষা দিতে হবে কোনি, আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। কথাটা বুঝতে পারলো না কোনি। সে আবার জিজ্ঞাসা করলো, দুজনকেই কেন? আপনি সাঁতার জানেন না? সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। তাহলে যেটা আমি বলছিলাম, প্রতিটি পদে পদে তাকে অপদস্থ করা, অপমান করা, এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। যার জন্য ও বলছে যে কালকে তোমাকে পরীক্ষা দিতে হবে সাঁতারের, আর আমাকে অপমান সহ্য করার পরীক্ষা দিতে হবে। ক্ষিতিশ জলের ধারে রেলিং এর দিকে এগিয়ে এলো। দুটো ক্লাবের প্রায় 400 ছেলে কমল দিঘিতে দাপাদাপি করছে, কয়েকটি মেয়েও আছে। দুটো ডাইভিং বোর্ডে কয়েকটি ছেলে, তারা জলে লাফাচ্ছে নিছকে লাফাবার জন্য। বিষণ্ণ চিত্তে ক্ষিতিশ মাথা নাড়ল। কাজের কাজ কেউই করছে না। সুহাস জলে নামছে, একবার সে তাকালো মাত্র তার দিকে। তাহলে কৃতি সিংহ রেলিং দিয়ে জলের দিকে তাকিয়ে রয়েছে এবং সেখানে সে দেখছে কাজের কাজ কেউই করছে না, শুধু তারা এমনি সাঁতার কাটছে আর কি। কিন্তু দুটো ডাইভিং বোটে কয়েকটা ছেলে দাপাদাপি করছে, কয়েকটা মেয়ে রয়েছে জলের মধ্যে লাফাচ্ছে, মানে নিতান্ত নিছক খেলার ছলে তারা করছে। কিন্তু একজন চ্যাম্পিয়ন হতে হলে যতটা পরিশ্রম করা প্রয়োজন, যতটা চেষ্টা থাকা দরকার, কারোর মধ্যেই সেই চেষ্টাটা নেই, সেটাই লক্ষ্য করছে। এরপরে সুহাস জলে নামছে, যে কিনা কৃতি সিংহের পূর্ব পরিচিত, যার জন্য সে কৃতি সিংহের দিকে একবার তাকালো। হরিচরণ ক্লাব অফিসের জানলা থেকে চেঁচিয়ে বলল, সুহাস, দুটো 400, তারপরে 100 বাটারফ্লাই, ব্যাক অ্যান্ড ব্রেস্টস্ট্রোক ইচ, মনে আছে তো? হ্যাঁ, তাহলে কিছু নির্দেশ দিল যে কিভাবে তাকে সাঁতার কাটতে হবে। সুহাসকে হরিচরণ জানলা দিয়ে বলল। সুহাস ঘাড় নাড়ল। ক্ষিতীশ হাসলো। মাত্র 1100 মিটার, এই ট্রেনিং এ এরা উন্নতি করবে? তবে সুহাসের স্ট্রোক নিখুঁত। ক্ষিতীশ বলল, কোনি, ওই যে ছেলেটা জলে নামলো, ওকে লক্ষ্য করে দেখো কেমন ভাবে হাত পাড়ি দেয়।
তাহলে ও হরিচরণ যে নির্দেশ দিল সুহাসকে সাঁতার কাটার, যতটা পথ সাঁতার কাটতে বললো তা কিন্তু মানে মাত্র 1100 মিটার, যেটা হিসেব করে দেখলো ক্ষিতিশ সিংহ যে 1100 মিটার। এতে কিন্তু একজন চ্যাম্পিয়ন তৈরি করার জন্য উপযুক্ত ট্রেনিং নয়, এর থেকে অনেক বেশি পথ তাদের যেতে হবে। যাই হোক, তার কিন্তু সুহাসের স্ট্রোক গুলো কিন্তু নিখুঁত, যার জন্য কনিকে বলল ক্ষিতিশ সিংহ যে তুমি ও কিভাবে হাত পাড়ি দেয় সেটা খেয়াল করো। কনি একাগ্র হয়ে তাকিয়ে রইল সুহাসের সাঁতারের দিকে। ক্ষিতিশ একসময় বলে উঠল, হাতটা মাথার ঠিক সামনে জলে ঢুকে সামনে চলে যাচ্ছে, তারপরে নিচে নামছে, তারপরে টেনে উড়ু পর্যন্ত আনছে। সব থেকে দরকার স্পিডে হাত চালানো। তার মানে এলোপাথারি গঙ্গায় যেভাবে করো তা নয়, সুন্দরভাবে জলে হাতের ঢোকাটা আর শক্ত কবজি খুব দরকার। আসল স্পিডটা আসে কাঁধে, পিঠের আর হাতের মাসেলের শক্তি থেকে। এজন্য তোমার এক্সারসাইজ করার দরকার। এই শক্তিটাকে গুছিয়ে কাজ করালে তবে স্পিডটা আসবে। মাথাটা কিভাবে রয়েছে দেখেছো? তুমি যেভাবে এধার ওধার নাড়াও সেরকম করছে কি? মুখ জলে ডুবিয়ে কেমন এগোচ্ছে, শুধু নিঃশ্বাস নেবার জন্য মাথাটা ওই দেখো পাশে ঘোরালো। বেশি মাথা নাড়লে স্পিড কমে যায়, কাঁধটা জল থেকে উঠে আছে। তাহলে কনিকে ও অনেক কিছুই ক্ষিতিশ সিংহ বলছে যে কিভাবে তাকে নিঃশ্বাস নিতে হবে, শুধু মাথাটা কিভাবে তুলতে হবে, এদিক ওদিক মাথা নাড়িয়ে চললে স্পিড কমে যাবে, বা তার সমস্ত শক্তি, কাঁধের যে শক্তি, কবজি শক্তি, এইগুলোর প্রয়োজনীয়তা রয়েছে, তার জন্য এক্সারসাইজ করার দরকার রয়েছে। হাতটা কিভাবে সাঁতারের সময় চালনা করতে হবে ইত্যাদি বলে যাচ্ছে। কনি শুনছে কি শুনছে না বোঝা গেল না। সাঁতারুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সে বলল, আচ্ছা ওই মেয়েটার নাম কি? ক্ষিতিশ একটু হতাশ হয়েই বলল, জানি না। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে ক্ষিতিশ যে এত কথা বলছে, কনি হয়তো সেই সমস্ত কথা কিছুই শুনছে না, যার জন্য বলছে যে ওই মেয়েটার নাম কি। তখন একটু হতাশ হয়ে গেল ক্ষিতিশ সিংহ যে এইরকম ভাবে চললে সে কিভাবে কনিকে তৈরি করবে। কনি তো তার কথা ঠিক মতো শুনছেই না কিছু, যার জন্য হতাশ হয়ে বললো যে আমি জানি না মেয়েটার নাম। ওর কস্টিউমটা কিসের? গেঞ্জির? নাইলনের, খুব দামি, খুব সুন্দর রংটা। ক্ষিতিশ কি যেন ভেবে নিয়ে বলল, তোমাকে কিনে দেবো একটা। কনি ঘুরে দাঁড়ালো, চোখ দুটো জল জল করছে। তাহলে এখানে কনি যখন বলল যে ওই মেয়েটার যে কস্টিউমটা সেটা কিসের তৈরি? গেঞ্জির তৈরি? তখন বলছে যে না, ক্ষিতিশ সিংহ বলছে নাইলনের তৈরি, তোমাকেও একদিন এত সুন্দর কস্টিউম একটা কিনে দেবো। তখন ও চোখ দুটো জল জল করে উঠলো। কেন না, এটা পাবার আগ্রহ। সে তো খুব গরিব ঘরের মেয়ে, এত সুন্দর কস্টিউম কখনো সে দেখেনি, তাই জন্য সে একটা পাওয়ার আগ্রহ, তার মধ্যে ইচ্ছা তার মধ্যে জেগেছে, তাই জন্য তার চোখ জল জল করে উঠছে। যেদিন তুমি ওই রকম স্ট্রোক দিতে শিখবে, ক্ষিতিশ আঙুল দিয়ে সাঁতরে যাওয়া সুহাসকে দেখালো। কনি তীক্ষ্ণ চোখে সুহাসের দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে বলল, 2 দিনে শিখে নেব। তাহলে ওখানে একটা টোপ হিসেবে কনিকে একটা টোপ দিল, অর্থাৎ কনি যাতে ভালো করে সাঁতারটা শেখে সেই জন্য সে বলল যে যদি সুহাসের মতো স্ট্রোক সে দিতে পারে তাহলে সে তাকে পুরস্কৃত করবে, অর্থাৎ ওই রকম সুন্দর একটা নাইলনের তাকে কিনে দেবে, কস্টিউম তাকে কিনে দেবে। আমরা জানি যে দেনা পাওনা আর চাওয়া পাওয়া এগুলোর মধ্যে যদি মিলন না থাকে তাহলে কিন্তু কোনো উদ্দেশ্যই সফল হয় না, কোনো কাজই ঠিকমতো সম্পন্ন হয় না, যার জন্য তাকে একটা পুরস্কারের লোভ দেখালো। কনি বলল, আমি 2 দিনেই সেটা শিখে নেব। ভালো, কাল সকাল ঠিক 6:30টায় আজ যেখানে দাঁড়িয়েছিলে সেখানে দাঁড়াবে, কস্টিউম সঙ্গে আনবে, পাস তুমি করেই যাবে সেজন্য ভাবছি না, কিন্তু স্ট্রোক শেখানোর ভার পান্না কি নির্মলের ওপর যদি পড়ে তাহলে তো সব মাটি হয়ে যাবে। কিন্তু কনি পাস করেও ভর্তি হতে পারলো না। তাহলে বলছে যে কাল সকালে তুমি এখানে চলে আসবে, তুমি তো পাস করেই যাবে সেই জন্য আমি চিন্তা করছি না, কিন্তু স্ট্রোক শেখানোর দায়িত্ব যে বললো না যে হরিচরণ যে স্ট্রোক শেখা, আমাদের এখানে যে ট্রেনাররা রয়েছে তারাই স্ট্রোক শেখাবে। তাই বলছে যে স্ট্রোক যদি তোমাকে পান্না কি নির্মলকে সেই দায়িত্ব দেওয়া হয়
তাহলে তো সব মাটি হয়ে যাবে, মানে তারা ঠিক মতো শেখাতে ক্ষিতিশ সিংহের মতো অত ভালো করে তাকে স্ট্রোক শেখাতে পারবে না, তাই বলছে সব মাটি হয়ে যাবে। কিন্তু এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে এখান থেকে প্রশ্ন আসে যে কিন্তু কোনি পাশ করেও ভর্তি হতে পারলো না, কেন সে ভর্তি হতে পারলো না, এখান থেকে সেটাই প্রশ্ন আসে। সকালে ক্ষিতিশ দাঁড়িয়ে পরীক্ষা নেওয়া দেখলো, কোনি অনায়াসে 200 মিটার সাঁতরালো, জলে দুহাত তুলে রইলো, ঝাঁপ দিল ডাইভিং বোর্ডের নিচতলা থেকে। তাহলে আমরা দেখছি যে পরের দিন ক্ষিতিশ সিংহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কিভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, ট্রায়াল টেস্ট যেটা বলে সেটা দেখলো। কোনি অনায়াসে 200 মিটার সাঁতার কেটে চলে গেল, হাত তুলে রইল, অর্থাৎ সাঁতারে একটা মানে পরীক্ষার সময় পরীক্ষার একটা পদ্ধতি হচ্ছে যে জলের মধ্যে সে ডাইভিং বোর্ড থেকে লাফ মারবে এবং তারপরে জলের মধ্যে পড়ে হাতটা ব্যবহার করবে না, সে মানে হাতটা সাঁতার কাটার সময় যেরকম ভাবে সেই স্ট্রোক গুলো সে করবে না, হাতটাকে এইভাবে তুলে থাকবে আর পাটাকে সাইক্লিং এর মাধ্যমে সাইক্লিং করে করে সে জলের নিচ থেকে ওপরে উঠবে। এটা হচ্ছে সাঁতারের একটা পরীক্ষা। আর ডাইভিং বোর্ডের নিচ তলা থেকে, অর্থাৎ বোর্ডের তো অনেকগুলো তলা আছে, একদম নিচ তলা থেকে সে লাফ মারলো। এইভাবে নানা রকম ভাবে সে পরীক্ষা দিল। বিকেলে অফিস ঘরে প্রফুল্ল তাকে বলল সম্ভব নয়, আর মেম্বার নেওয়া যাবে না, সেক্রেটারির স্ট্রিক্ট অর্ডার, জলে আর হাত পা ছোড়ারও জায়গা নেই, এত ভিড়, আজকেই তো দুজনকে রিফিউজ করতে হলো। তাহলে দেখো যে ক্ষিতিশ সিংহের প্রতি তারা এতটাই ক্ষিপ্ত, এতটাই বিদ্বেষ ভাবাপন্ন যে শেষ পর্যন্ত তারা নানা রকম অজুহাত দিচ্ছে। প্রথমে তারা অজুহাত দিল পরীক্ষা দিতে হবে, কারণ তারা ভেবেছিল যে কোনি সেই পরীক্ষাতে সফল হতে পারবে না, সেই ট্রায়াল টেস্টে সে ফেল করে যাবে। কিন্তু যখন দেখলো যে কোনি অনায়াসেই সেই পরীক্ষা দিয়ে ফেলেছে এবং সফল হয়েছে এবং ঠিক মতোই পাশ করে গেছে, তখন তারা আবার সেই কোনিকে যাতে না নিতে হয় সেই জন্য আবার একটা অন্য অজুহাত দেখালো, বললো যে এত ভিড় হয়ে গেছে জলে যে আর হাত পা ছোড়ারও জায়গা নেই, দুজনকে রিফিউজ করে দিয়েছে আর নতুন করে কাউকে নেবে না তারা। আসলে ক্ষিতিশ সিংহের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল বলেই তারা, যেহেতু ক্ষিতিশ সিংহ কোনিকে নিয়ে এসেছে সেই জন্য কোনিকে তারা নিতে চাইছে না, এটাই আর কি। তাহলে আগেই সেটা আমাকে বলা হলো না কেন? ক্ষিতিশ রাগে ফেটে পড়তে গিয়েও সামলে নিল। তাহলে ক্ষিতিশ সিংহ কিন্তু বারবার নিজেকে সংযত করে নিচ্ছে। তাই সে বলছে যে তাহলে আমাকে আগে জানালো না কেন? প্রথম দিনই যদি জানিয়ে দিত যে আমাদের আর জায়গা নেই, তাহলে এই ট্রায়াল টেস্টের কোনো দরকার ছিল না, শুধুমাত্রই তাদের ট্রায়াল দিতে হয়েছে, তাকে বলার কথাটা মনে ছিল না। বন্দুকের নল থেকে বেরিয়ে আসার মতো ক্ষিতিশ ক্লাব থেকে বেরিয়েই দেখলো স্টার্টিং প্ল্যাটফর্মে হরিচরণ দাঁড়িয়ে কথা বলছে দুটো ছেলের সঙ্গে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বন্দুকের নল থেকে যখন গুলি বেরিয়ে যায় তখন তো সেটাকে আটকে রাখা যায় না, ঠিক তেমনি ক্ষিতিশ সিংহ সেই ক্লাব থেকে একদম ছিটকে বেরিয়ে চলে এলো এবং তাকে আর ফিরিয়ে আনা যাবে না। অর্থাৎ সে বুঝতে পেরেছে যে এই জুপিটার ক্লাব থেকে তার আর কিছুই পাওয়ার নেই এবং সেই জন্য সে সম্পূর্ণভাবে জুপিটার ক্লাবের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে একেবারে বেরিয়ে চলে যাচ্ছে। এবং তখন বাইরে এসে দেখছে যে হরিচরণ দুটো ছেলের সঙ্গে কথা বলছে। হরিচরণ, ক্ষিতিশ চিৎকার করে উঠল, চিফ ট্রেনার হতে চেয়েছিলিস, হয়েছিস, এরপরও এসব কি হচ্ছে? এইবার সে রাগে একেবারে ফেটে পড়েছে, কারণ ক্ষিতিশ সিং এবার বুঝতে পেরেছে যে আর মানে জুপিটার ক্লাবে থাকার তার পক্ষে সম্ভব নয়। সকলে মিলে মানে রাজনীতি করে একেবারে তাকে তাড়িয়েছে, তার পদটা নিয়ে নিয়েছে, এমনকি তার তো সামান্য সম্মানটুকুও নেই, এমনকি কোনিকে নিয়ে এসেছে ভর্তি করার জন্য, কোনিকে পর্যন্ত নিতে চাইছে না, যেহেতু ক্ষিতিশ সিংহ তাকে নিয়ে এসেছে সেই কারণে, যার জন্য সে একেবারে মনের সব বিষ এবার সে রাগে বার করছে। হরিচরণ বিরক্তি ভরে ফিরে তাকিয়ে বলল, কি আবার হচ্ছে? আমার মেয়েটাকে ভর্তি করালি না কেন? প্রফুল্ল কাছে যাও, ওসব ছেদো ওজোর অনেক শোনা আছে, তবে এই বলে রাখলুম, দেখবি ওই মেয়ে তোদের মুখে চুনকালি দেবে, সেদিন আফসোস করবি। ওই মেয়ে যাকে কাল এনেছিলে? ভালো ভালো, তাই দিক, একটা মেয়ে সুইমার বেঙ্গল পাচ্ছে তাহলে।
তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে সে একটা মানে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। বলছে যে যখন যে কোনি ক্ষিতিশ সিংহ বলছে যে কোনি একদিন তোদের মুখে চুনকালি দেবে, তখন বলছে ভালো ভালো, তবু একজন বেঙ্গল চ্যাম্পিয়ন তৈরি হবে। সেটাই বলছে হরিচরণ। বেঙ্গল নয়, ইন্ডিয়া পাবে, মানে ইন্ডিয়া একজন চ্যাম্পিয়ন পাবে, শুধু যে বেঙ্গল একটা চ্যাম্পিয়ন পাবে তা নয়, ইন্ডিয়াতে সে ফেমাস হয়ে উঠবে। কোনির কথা বলছে। রেলিং এ ধরা মুঠোটা শক্ত করে নিজেকে ঝাঁকাতে ঝাঁকাতে ক্ষিতিশ ভাঙা গলায় চেঁচিয়ে যেতে লাগলো, অলিম্পিকের গুল মেরে সুইমার তৈরি করা যায় না রে, ধরা একদিন পড়বি। এটা থেকে তির্যক ভঙ্গিতে সে নিজের বিষ উদ্গার করলো, মানে বিষ বার করে দিল ভেতরে, যে এতদিনের যে রাগ, এত ক্রোধ সবকিছু সে কি করেছিল না সংযম আটকে রেখেছিল, সে তার মানে সহ্য শক্তির দ্বারা সেটাকে আটকে রেখে দিয়েছিল। এইবার সে সমস্ত রাগ বার করে দিল এবং কোনির প্রতি তার যে কতটা আস্থা, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। বেঙ্গল নয়, ইন্ডিয়া পাবে। এর থেকে কি বোঝা যায় না, এর থেকে বোঝা যায় যে ক্ষিতিশ সিংহের কোনির প্রতি কতটা আস্থা রয়েছে এবং তার নিজেরও কতটা আত্মবিশ্বাস যে আমি একটা চ্যাম্পিয়ন তৈরি করতে পারবো, আমি সকলকে দেখিয়ে দিতে পারবো। সেই যে আস্থা এবং কোনির প্রতি তার আস্থা, নিজের প্রতি আত্মবিশ্বাস, এটারই পরিচয় এই লাইনটা থেকে পাওয়া যাচ্ছে। প্রফুল্ল ক্লাব থেকে বেরিয়ে এলো। কি আবুল তাবুল চিৎকার করছো খিদ্দা? বেশ করেছি, কর্পোরেশনের জমিতে আমি দাঁড়িয়ে তোদের ইতরামোটা শুধু দেখছি। মেয়েটাকে তোরা ভর্তি করলি না, ভেবেছিস আর বুঝি ক্লাব নেই? পৃথিবীতে শুধু জুপিটারই একমাত্র ক্লাব, তাহলে যাও না অন্য ক্লাবে। হরিচরণ চেঁচিয়ে উঠলো, ওই তো পাশেই একটা ক্লাব রয়েছে, তাই যাব। হ্যাঁ, ক্ষিতিশ হন হন করে এগিয়ে গেল অ্যাপেলোর দিকে। পেছনে জমে যাওয়া ভিড়টাকে উদ্দেশ্য করে প্রফুল্ল বলল, পাগল মশাই, পাগল। অর্থাৎ তাদের যে এত দোষ, এত মানে তাদের যে অন্যের প্রতি বিদ্বেষ, সমস্ত রাজনীতি করে তাকে তাড়িয়ে দিয়েছে, এই সব কিছু ঢাকা দেওয়ার জন্য ক্ষিতিশ সিংহকে উদ্দেশ্য করে হরিচরণ বলছে, প্রফুল্ল বলছে যে ও হচ্ছে পাগল, পাগল মশাই পাগল। ওই যে ভিড় জমে গিয়েছিল তাদেরকে উদ্দেশ্য করে বলল যে ক্ষিতিশ সিংহ পাগল, তাই জন্য চিৎকার করছে। অ্যাপেলোর গেটে পৌঁছে সংবিত ফিরল ক্ষিতিশে। দাঁড়িয়ে পড়ে নিজের প্রতি অবাক হয়ে ভাবল, এখানে আমি এলাম কেন? এরা তো জুপিটারের শত্রু, আমি কি নেমোখারাম হলাম? তাহলে অ্যাপেলোর গেটে পৌঁছে তার যেন সংবিত ফিরে এলো, অর্থাৎ তার যেন জ্ঞান ফিরে এলো। অর্থাৎ রাগের মাথায় সে তখন ওই অ্যাপেলোর ক্লাবের দরজায় এসে দাঁড়িয়েছে। এখন তার জ্ঞান ফিরে এলো যে আমি কেন এখানে আসতে গেলাম, আমি তো জুপিটারের লোক, তাহলে আমি কি নেমোখারাম হলাম? অর্থাৎ আমি কি বেঈমান হয়ে গেলাম, যার জন্য আমি এতদিন 35 বছর যে ক্লাবের হয়ে কাজ করেছি, এখন তার শত্রু ক্লাবের কাছে এসে পৌঁছেছি? এটাই সে নিজে মনে মনে ভাবছে। ক্ষিতিশকে দেখতে পেল অ্যাপেলোর অন্যতম ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুর্জি সিঁড়ি দিয়ে নেমে গেটের কাছে এসে বলল, কি ব্যাপার ক্ষিতিশ যে, তুই এখানে? হঠাৎ ক্ষিতিশের মুখ থেকে বেরিয়ে এলো, তোমাদের এখানে জায়গা হবে নকুলদা, জুপিটার আমায় তাড়িয়ে দিয়েছে। অর্থাৎ তার মনের মধ্যে যে এত দুঃখ, সেই দুঃখ এবার বেরিয়ে এলো। সে আর দুঃখটা চেপে রাখতে পারলো না। সেই অ্যাপেলো ক্লাবের একজন ভাইস প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে নকুল মুখুর্জি, সে যখন ক্ষিতিশকে জিজ্ঞেস করলো যে তুই এখানে কেন, তখন বলল যে আপনারা কি এখানে জায়গা দেবেন? আমাকে এরা তাড়িয়ে দিয়ে, জুপিটার ক্লাব থেকে আমাকে সকলে তাড়িয়ে দিয়েছে। তা এখান থেকে বোঝা যাচ্ছে যে নকুল মুখুর্জি কিন্তু ওখানকার জুপিটার ক্লাবের লোকেদের মতো নয়, সে অনেক বেশি উদার। যা কি আজেবাজে বকছিস, তোকে তাড়াবে কে? সত্যি বলছি নকুলদা, তাড়িয়ে দিয়েছে। আমায় টাকা পয়সা দিতে হবে না, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। ভেতরে আয়, আগে সব শুনি। তার আগে বলে রাখি, আমি কিন্তু জুপিটারের লোক, অ্যাপেলো কোনোদিনই আমার ক্লাব হবে না।
তাহলে এখানে কিন্তু মানে বলছে যে হিতেশ সিংহ বলছে যে আমাকে ওরা তাড়িয়ে দিয়েছে, তো এখানে জায়গা দাও, আর একটা মেয়ে পেয়েছি, সেই মেয়েকে শেখাবার আমি মানে যেন সুযোগটা এখানে পাই আর কি, অ্যাপেলো ক্লাবে আমি সেই মেয়েটাকে শেখাতে চাই সাঁতার। তখন বলছে যে আগে ভেতরে আয়, তো মানে সাদরে তাকে অভ্যর্থনা করে নিচ্ছে। আর কিন্তু তখন ও বলছে যে আমি কিন্তু জুপিটারের ক্লাবেরই লোক, আমি কিন্তু কোনোদিনই অ্যাপেলোর হব না, হ্যাঁ অ্যাপেলোর ট্রেনার হিসেবে কোনোদিনই আমি পরিচিত হব না, আমি কিন্তু জুপিটারেরই ট্রেনার। তা এখান থেকে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে লাস্ট লাইনটা মানে তার শেষের লাইনটা তার আগে বলে রাখি, আমি কিন্তু জুপিটারের লোক, অ্যাপেলো কোনোদিনই আমার ক্লাব হবে না। এখান থেকে কি বুঝতে পারা যাচ্ছে? এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে জুপিটার ক্লাবের প্রতি তার কতটা তীব্র ভালোবাসা রয়েছে, তার কতটা আনুগত্য রয়েছে, তার কতটা মমতা, সততা, সমস্ত কিছু রয়েছে, তার সততা রয়েছে এই ক্লাবের প্রতি, সেটা বুঝতে পারা যায়। আর এই কঠিন আবরণের মানুষটির ভেতরে যে কতটা আবেগ রয়েছে সেটাও কিন্তু এই লাইনের মধ্যে দিয়েই বুঝতে পারা যায়। তাহলে তোকে আমরা নেব কেন? আমাকে নয়, মেয়েটাকে নাও, আমি ওকে শেখাবো, ও যদি সম্মান আনে তাহলে সেটা হবে অ্যাপেলোর। আচ্ছা আচ্ছা ভেতরে চল, আগে বলো আমার শর্তে রাজি? অ্যাপেলোর তুমি সব, তোমার কথায় ক্লাব ওঠে বসে, তুমি কথা দিলে তবেই ঢুকবো। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে হিতেশ সিংহ কিন্তু খুবই বুদ্ধিমান এবং খুব ভালো একটা প্রস্তাব সে দিয়েছে। সে বলেছে যে যদি অ্যাপেলোর যদি মানে কোনি যদি সম্মান নিয়ে আসে, সে যদি চ্যাম্পিয়ন হতে পারে, সেই সম্মান কিন্তু অ্যাপেলো ক্লাবেরই হবে, মানে অ্যাপেলো ক্লাবেরই সে মেম্বার, সেই বলেই সে পরিচিত হবে। হ্যাঁ, কিন্তু যেহেতু নকুল মুকুট যে বললো যে তাহলে তোকে আমরা নেব কেন, তুই তো অ্যাপেলো বলছিস, যে হিতেশ সিংহকে বলছে যে হিতেশ সিংহ জুপিটারের লোক, তাহলে আমরা কেন নেব? তখন এই কথাটা বলছে যে মেয়েটাকে নাও, আমাকে নয়, আমি তোমার এখানে শেখাবো, আর মেয়েটা যা সম্মান আনবে সেটার অধিকারী অ্যাপেলো ক্লাবই হবে। এখান থেকে তার মানে হিতেশ সিংহের উদার মানসিকতার পরিচয় পাওয়া যায়, এবং সে কিন্তু নিজের স্বার্থে এখানে আসেনি, এবং সে চেয়েছে যে বেঙ্গল তথা ইন্ডিয়াতে একজন বিখ্যাত সাঁতারু তৈরি হোক, এই চ্যাম্পিয়ন তৈরি হোক, এবং সেই চ্যাম্পিয়ন গড়ে তোলার উদ্দেশ্যেই সে একটা জলের দরকার যেখানে সে ট্রেনিং দিতে পারবে, তার জন্যই বাধ্য হয়ে সে অ্যাপেলো ক্লাবে এসেছে। এখান থেকে তার উদার মানসিকতার পরিচয় পাওয়া যায়। নকুল মুখুজ্জে কিছুক্ষণ স্থির চোখে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে বলল, তোর জুপিটার থেকে বেরিয়ে আসা মানে আমাদের শত্রুর দুর্গের একটা খিলেন ভেঙে পড়া। অ্যাপেলোর ছাদের নিচে যদি তুই আসিস সেটাই আমাদের ভিক্টরি হবে। আচ্ছা, কথা দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নকুল মুখুজ্জে কিন্তু খুব বুদ্ধিমান, এবং সে কিন্তু বুঝতে পারলো, সে জানতো যে হিতেশ সিংহ জুপিটার ক্লাবে আছে বলেই জুপিটার ক্লাবের এত সম্মান এবং এত মানে বড় বড় চ্যাম্পিয়ন তৈরি হতে পেরেছে। এবং হিতেশ সিংহ যদি ওই ক্লাব থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু মানে একটা প্রাসাদের বড় স্তম্ভই ভেঙে পড়ার মতো হবে। একটা প্রাসাদের যদি বড় মানে স্তম্ভ ভেঙে পড়ে, হিতেশ সিংহ হচ্ছে জুপিটার ক্লাবের একটা বড় পিলার, একটা পিলার যদি ভেঙে যায়, একটা স্তম্ভ যদি ভেঙে যায়, খিলেন মানে স্তম্ভ, এবার সে ভেঙে তার বাড়িটাই তো ভেঙে পড়বে, সেইটা কিন্তু বুঝতে পারেনি জুপিটার ক্লাবের সদস্যরা, বুঝতে পারেনি। কিন্তু নকুল মুখুজ্জে বুঝতে পারছে যে এটাই, ও যে অ্যাপেলো ক্লাবে চলে এসেছে এটাই আমাদের জয়, এটাই আমাদের ভিক্টরি, সেটাই সে বুঝতে পেরেছে। তাই বলছে যে আচ্ছা আমি কথা দিলাম যে মেয়েটাকে নেব। গেট অতিক্রম করার আগে ক্ষিতীশ একবার পিছন ফিরল। কমল দিঘির জলে ছায়া পড়েছে পশ্চিমের দেবদারু আর রাধাচূড়া গাছে। জুপিটারের বিরাট ঘড়িটার কালো ডায়ালে কাঁটা দুটো আবছা লাগলো ক্ষিতীশের পুরু লেন্সে। বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো দুটো চোখ। অর্থাৎ সে
বাধ্য হয়ে অ্যাপেলো ক্লাবে শরণাপন্ন হলো। অ্যাপেলো মানে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সে অ্যাপেলোর দরজায় কড়া নেড়েছে, কিন্তু তার মনে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। সে ভাবছে যে সে ভাবছে না, সে তার বুকের মধ্যে একটা মোচড় অনুভব করছে, অর্থাৎ তার মনের মধ্যে কিন্তু একটা কষ্ট হচ্ছে। যে ক্লাবের জন্য জীবনে 35টা বছর সে কাটিয়েছে, সেটাকে ছেড়ে তার আবার অপোনেন্ট যে ক্লাব সেখানে সে ঢুকছে, যার জন্য মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। তার চোখটা চিকচিক করে উঠছে, অর্থাৎ চোখটা জল ভরে উঠছে। পুরো লেন্সের দিয়ে সে আবছা দেখছে। আবছা কি দেখছে না, ওই জুপিটারের বিরাট ঘড়িটার কালো ডায়ালের কাঁটা দুটোকে সে আবছা দেখছে, অর্থাৎ তার চোখটা অশ্রুসিক্ত হয়ে উঠেছে। সেই রাত্রে ঘুম এলো না ক্ষিতীশের। বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে রাতটা কাটালো। বারবার একটা কথাই তার মনে পাক দিয়ে ফিরল, আমি কি ঠিক কাজ করলাম? অ্যাপেলোয় যাওয়া কি উচিত হলো? অর্থাৎ তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে যে আমি এটা কি ঠিক কাজ করেছি। ভেলো উত্তেজিত হয়ে হাজির হলো সকালেই। খিদ্দা, তুমি অ্যাপেলোয় জয়েন করেছো? বেশ করেছো। তোমাকে তো সেই কবে বলেছিলাম এটা হলো যুদ্ধ, ন্যায় অন্যায় বলে যুদ্ধে কিচ্ছু নেই, শত্রু মিত্র বাজ বিচার করে কোনো লাভ নেই। অর্থাৎ একদম সোজা কথাটাই বলেছে যে এটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, তোমাকে ওরা টিকতে দেয়নি, তাই তুমি অন্য ক্লাবে জয়েন করেছো। এটা তো সাধারণ হিসেব, যার জন্য তোমাকে এত মনের মধ্যে কষ্ট দুঃখ পেতে হবে না। আর ন্যায় অন্যায় পাপ পুণ্য বোধ অত বিচার করারও দরকার নেই তোমার। হ্যাঁ, সহজভাবেই বলেছে। ক্ষিতীশ চুপ করে রইল। জুপিটারকে এবার শায়েস্তা করা দরকার, বুঝলে খিদ্দা? তুমি শুধু ওই নারীর সম্পর্ক গুলো একটু ভুলে যাও। হ্যাঁ, ভেলো, জোরে ধমক দিয়ে উঠল ক্ষিতীশ সিংহ, যে ও সহজভাবে বেপরোয়া ভাবে বলছে যে নারী সম্পর্ক এই সমস্ত কথাগুলো, কিন্তু যার মনে কষ্ট হচ্ছে ক্ষিতীশ সিংহ, সে তখন রাগ করছে ওই কথাগুলো বলার জন্য, যার জন্য ধমক দিচ্ছে ভেলোকে। ক্ষিতীশের একটা হাত তোলা, চোয়াল শক্ত, পুরু লেন্স ভেঙে চোখ দুটো যেন বেরিয়ে আসবে। ভেলো এক পা পিছিয়ে গেল। আর একটা কথা যদি বলেছিস তো? ভেলো বিড়বিড় করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করো খিদ্দা। আজ এখানে আমরা দেখছি যে ভেলো কিন্তু সত্যি করেই খিদ্দাকে খুব ভালোবাসে এবং খিদ্দার প্রতি সে খুব সচেতন, এবং খিদ্দার মানে ভালো মন্দ এই সমস্ত ব্যাপারে সে খুব চিন্তা করে, এবং যার জন্য সে চায় যে খিদ্দা যেন কোনো বিপদে না পড়ে। হ্যাঁ, সেই জন্য সে বেপরোয়া ভাবে কিছু কথাবার্তা বলে দেয়, আর যার জন্য খিদ্দা আবার রেগে গিয়ে তাকে শাসন করে। কিন্তু তখন কিন্তু যখন শাসন করে, তাকে মারতে এসেছে খিদ্দা প্রায় তাকে, কিন্তু তার জন্য ভেলো রাগ করেনি। ভেলো বরং তখন বলেছে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। অর্থাৎ সে তখন তার কাছে ক্ষমা চেয়ে, খিদ্দার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। তাহলে এইখানে ষষ্ঠ পর্ব শেষ হচ্ছে। তা এই পর্বের মধ্যে আমরা কি কি দেখতে পেলাম? এই পর্বের মধ্যে আমরা দেখতে পেলাম যে কণিকে সাঁতার শেখানোর উদ্দেশ্যে প্রথমে কিন্তু জুপিটার ক্লাবে গিয়েছিল, কিন্তু জুপিটার ক্লাবের যে সদস্যরা তারা কেউ কণিকে নিতে চাইল না, বিভিন্ন অজুহাত দেখালো। প্রথমে বলল যে ট্রায়াল দিতে হবে, এবং ট্রায়ালে যখন মানে পাশ করে গেল কণি, তখন আবার বলল যে এখানে আর সাঁতারু মানে ট্রেনিং দেওয়ার কোনো জায়গায় নেই, জলে আর হাত পা ছোড়ারই জায়গা নেই। তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল ক্ষিতীশ সিংহ, এবং একদম মানে ক্ষিতীশ সিংহের সঙ্গে সম্পর্ক জুপিটারের ছিন্ন হয়ে গেল। সে তখন অ্যাপেলো ক্লাবে গিয়ে তাদের শরণাপন্ন হলো, এবং তাদের যে ভাইস প্রেসিডেন্ট তাকে বলল যে কণিকে নিলে, এবং কণি যদি কোনো ভবিষ্যতে সম্মান আনতে পারে তাহলে তার অধিকারী অ্যাপেলো ক্লাবই হবে। তাতে রাজি হয়ে গেল অ্যাপেলো ক্লাবের যে ভাইস প্রেসিডেন্ট। এবং তারপরে দেখা যাচ্ছে ভেলো এসে তাকে বলছে যে এই কাজটা সে ঠিকই করেছে, কারণ পাপ পুণ্য ন্যায় অন্যায় এই সমস্ত বিচার করে কোনো লাভ নেই। এখানেই শেষ হয়ে গেছে ষষ্ঠ পর্ব। এর পরবর্তী যে ভিডিও আনবো আমি, সেখানে ষষ্ঠ পর্বেরই কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি হাজির হব। দেখা হবে সেই পর্বতে। তোমরা সকলে খুব ভালো থেকো।